চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। বেশি দিন আগের কথা নয়, এবছরেরই 9 ফেব্রুয়ারি তখন দেশ জুড়ে সিএএ এনআরসি নিয়ে আন্দোলন হচ্ছিল। কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জি কিষেন রেড্ডি এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা খালি হয়ে যাবে যদি আমরা তাদেরকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দিই। বাংলাদেশিদের অর্ধেক চলে আসবে এই ভারতবর্ষে যদি তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়ার অফার দেওয়া হয়। তখন কে দায়িত্ব নেবে? অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কেসিআর নাকি রাহুল গান্ধী? কোট আনকোট এই কথাই বলেছিলেন জে কিষেন রেড্ডি, যিনি এখনো দেশের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী। প্রায় সেই সময় কৈলাশ বিজয়বর্গীয়, অধুনা আমাদের রাজ্যের বিজেপি মাথা, তিনি সাত সকালে কেবল চিড়ে খেতে দেখেই বুঝেছিলেন তার ঘরে আসা লোকজনেরা বাংলাদেশি। তার লজিক, ওই রকম হতদরিদ্র না হলে কেবল চিড়ে খায়। ওই সময় দিল্লি বিধানসভা নির্বাচনে প্রচার অভিযানে মোটা ভাই মানে আমাদের হোম মিনিস্টার অমিত শাহ বলেছিলেন, বাংলাদেশি ঘুষপেটিয়ারা উই পোকার মতো ছড়িয়ে যাচ্ছে সারা দেশে। এরপরেই আর এক ধাপ সুর চড়িয়ে বিজেপি নেতা সুব্রমণিয়ম স্বামী বলেছিলেন, বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার হলে ভারতের উচিত বাংলাদেশ আক্রমণ করা। হাতে এলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের এক আর্থিক সমীক্ষা, যাতে বলা হচ্ছে সারা পৃথিবীতে স্পেন আর ইটালির পরে আমাদের অর্থনীতির সংকোচন হচ্ছে, তা প্রায় 10.3%। এবং ওই ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অক্টোবর 2020 আ লং অ্যান্ড ডিফিকাল্ট অ্যাসেন্ট তে বলা হচ্ছে, এশিয়ান সাবকন্টিনেন্টে বাংলাদেশের অর্থনীতির বৃদ্ধি দেখার মতো। এই বছরের শেষে তাদের দেশের মানুষের মাথা পিছু আয় আমাদের চেয়েও বেশি হয়ে যাবে। ডলারের হিসাবে এই মুহূর্তে আমাদের মাথা পিছু আয় 1888, বাংলাদেশের 1886.5। বছরের শেষে তারা আমাদের থেকে কম করে 12 থেকে 14 ডলার এগিয়ে থাকবে। স্বাভাবিক। এই খবর পেয়ে রাহুল গান্ধী টুইট করেছেন, সঙ্গে সঙ্গে জবাব এসেছে বিজেপির থেকে। দুটো জবাব। প্রথমটা হলো, রাহুল গান্ধী দেখেননি যে ওয়ার্ল্ড ব্যাংক তাদের রিপোর্টেই বলেছে যে 2021 ভারতবর্ষ 8.8% বৃদ্ধি দেখবে। দ্বিতীয় জবাব হলো, এটা করোনার জন্য হয়েছে, করোনা তো মোদি আনেনি। আসুন এটা নিয়েই আজকের চতুর্থ স্তম্ভে আলোচনা করা যাক। 2021-এ ভারতবর্ষে বৃদ্ধির হার 8.8%-এর কাছাকাছি থাকবে, এটা ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য। মজার কথা হলো, অনেকেই খেয়াল করছেন না, এই তথ্যের বেস ইয়ার বা ভিত্তি বছর হলো তার আগের বছরের বৃদ্ধির হার। তার মানে এ বছরে 10.3% সংকোচন হবে, তার পরের বছরে সেই সংকুচিত অর্থনীতির 8.8% বৃদ্ধি হবে। মানে তখনও আমরা 1.5% মতো পিছিয়ে থাকব। মানে টানা 6 বছর ধরে আমাদের বৃদ্ধি ক্রমশ নামতেই থাকবে। করোনা তো 2020-র ব্যাপার। আসুন আবার একবার বাংলাদেশের দিকে তাকানো যাক। মাত্র 5 বছর আগে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয় 100 টাকা হলে
ভারতবর্ষের মাথাপিছু আয় ছিল 140 টাকা। ঠিক শুনেছেন, আমাদের মাথাপিছু আয় ছিল 140 টাকা। কোন জাদু বলে বাংলাদেশ এগিয়ে গেল? কিভাবে এগোলো? ভারতবর্ষের প্রতিবেশীদের মধ্যে চীনের মাথাপিছু আয় তো বেশি ছিলই, শ্রীলঙ্কার মাথাপিছু আয়ও ভারতবর্ষের দ্বিগুণ ছিল। মালদ্বীপের মাথাপিছু আয় আমাদের থেকে বেশিই ছিল। এবার বাংলাদেশও আমাদের ছাড়িয়ে বেরিয়ে যাবে। এবার কৈলাসজি সম্ভবত ভারতবর্ষের মানুষদের কেবল চিঁড়ে খেতে দেখবেন। আমরা সেদিকেই এগোচ্ছি। 2019-এর হিসেব, মালদ্বীপ $9,310, শ্রীলঙ্কা $4,060, ভারত $2,020, বাংলাদেশ $1,750, ভুটান $3,080, চীন $4,461। এটা ছিল। এবার এই তালিকায় বাংলাদেশও আমাদের ছাড়িয়ে বেরিয়ে যাবে, বা কম করে আমাদের ধারে কাছে তো থাকবেই। হ্যাঁ, একটা কথায় খুশি হবেই আরএসএস বিজেপি, পাকিস্তান কিন্তু আমাদের থেকে পিছিয়ে এখনো। হ্যাঁ, অনেকটাই এখনো পিছিয়ে। ভক্তরা কাঁসর ঘন্টা বাজান, হাততালি দিন। এবার